গল্পের শুরুতে আমরা প্রিয়া নামের একটি মেয়েকে দেখি। সন্ধ্যাবেলায় সে বাড়িতে ফিরে আসে। তার মা রান্নাঘরে রান্না করছিলেন এবং তাকে তার ভাইকে খাবার দিয়ে আসতে বলেন। কিন্তু প্রিয়া তার ভাইয়ের উপর রাগ করেছিল। তবুও মায়ের কথা মতো সে খাবার দিতে তার ভাইয়ের ঘরে যায়। সেখানে তার ভাই কারো কাছে ইমেল লিখছিল। প্রিয়া চুপচাপ খাবার রেখে ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু পর মুহূর্তে তার ভাই উঠে দরজা বন্ধ করে দেয় এবং নিজেকে দড়ি দিয়ে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রিয়ার ভাইয়ের কি এমন সমস্যা ছিল যে সে এত বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল? এই বিষয়টি নিয়ে আমরা গল্পে পরে আলোচনা করব। আপাতত জানিয়ে রাখি যে ছবিটির নাম মেকানিক রকি। তো চলুন এই দুর্দান্ত তেলেগু মুভিটির গল্প শুরু করা যাক। প্রেজেন্ট টাইমে আমরা মেকানিক রকির গ্যারেজ দেখি। রকি তার গ্যারেজে গাড়ি মেরামতের পাশাপাশি ড্রাইভিং শেখায়। আজ তার ড্রাইভিং স্কুলে মায়া নামের একটি মেয়ে ভর্তি হতে আসে। রকি মায়ার থেকে তার বিস্তারিত তথ্য জিজ্ঞাসা করে। তখন মায়া জানায় যে সে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। এটা শুনে রকির বন্ধু খুশি হয়, কিন্তু রকি তাকে বলে যে খুশি হওয়ার দরকার নেই, আমাদের ইন্স্যুরেন্স এজেন্ট দরকার নেই, ব্যাংকে কাজ করা একজন দরকার। যাই হোক, মায়ার তথ্য নেওয়ার পর রকি তার ড্রাইভিং ক্লাস শুরু করে। তখন মায়া তাকে জিজ্ঞাসা করে, আপনারা ব্যাংকে কাজ করার লোককে কেন খুঁজছেন? এমন তো নয় যে আপনারা কোনো লোন নিয়েছিলেন এবং পরিশোধ করতে পারেননি আর ব্যাংক আপনার ড্রাইভিং স্কুল বন্ধ করে দেবে? তাহলে আমার ক্লাস কিভাবে শেষ হবে? তখন মায়ার ভুল ধারণা দূর করার জন্য রকি তাকে তার গল্প বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি রয়্যাল সীমায় রকির দাদু রেড্ডিকে, যেখানে সবাই তাকে সম্মান করত। কিন্তু রেড্ডির একটি দুর্বলতা ছিল, সে তার জিভের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারত না। একদিন হাসপাতালে একজন লোক রেড্ডির কাছে আসে এবং তাকে তার সদ্য জন্মানো সন্তান দেখায়। লোকটি খুব খুশি ছিল, কিন্তু শিশুটিকে দেখেই রেড্ডি বলে ওঠে, এটার চেহারা তো পিছনে দাঁড়িয়ে থাকা পুরোহিতের মতো লাগছে। এটা শুনেই পিছনের পুরোহিত ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সবার সামনে লোকটার খুব অপমান হয়ে যায়। প্রতিশোধ নিতে সেই লোক রেড্ডির একটি হাতই কেটে ফেলে। এই ঘটনা থেকে বাঁচার জন্য রেড্ডি তার পুরো পরিবার নিয়ে হায়দ্রাবাদে চলে আসে। হায়দ্রাবাদে এসে এক হাত নিয়ে সে একটি গ্যারেজ খোলে এবং কঠোর পরিশ্রম করে কাজ শুরু করে। কিছু বছর পর রেড্ডির মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর আগে সে তার সমস্ত সম্পত্তি তার ছেলে রামকৃষ্ণর হাতে তুলে দেয়। রেড্ডির শেষ ইচ্ছা ছিল রামকৃষ্ণ যেন সেই গ্যারেজের যত্ন নেয়। রামকৃষ্ণ তার বাবার শেষ ইচ্ছাকে সম্মান করে এবং গ্যারেজের দায়িত্ব গ্রহণ করে। কিছুদিন পর রামকৃষ্ণর ঘরে একটি সন্তানের জন্ম হয়। রামকৃষ্ণ তার ছেলের নাম রাখে রাকেশ। ধীরে ধীরে রাকেশ বড় হতে থাকে, কিন্তু সে তার নাম পছন্দ করত না, তাই সে তার নাম সংক্ষিপ্ত করে রাখে রকি। রকির পড়াশোনায় কোনো মন ছিল না, তবুও রামকৃষ্ণ তাকে পড়াশোনা করিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করায়। কলেজে রকির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল বরুণ। একদিন বরুণ তার বোন প্রিয়াকে সঙ্গে নিয়ে কলেজে আসে। প্রিয়াও কলেজে ভর্তি হয়। প্রথম দেখাতেই রকি আর প্রিয়া একে অপরের প্রেমে পড়ে যায়, কিন্তু তারা দুজনেই বরুণের কাছে তাদের প্রেম লুকিয়ে রাখে। বরুণের স্বপ্ন ছিল একজন ক্রিকেটার হওয়ার, কিন্তু ক্রিকেট কিট কেনার টাকা না থাকার কারণে রকি এবং বরুণ মিলে একটি প্ল্যান তৈরি করে যে তারা লাইব্রেরি থেকে কিছু বই চুরি করে বাইরে বিক্রি করবে। তারা বইগুলো চুরি করে ব্যাগে রেখে বাইরে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত ওজনের কারণে বরুণের ব্যাগ ছিঁড়ে যায়। সেই বইগুলোর মধ্যে একটি বইতে পরীক্ষার প্রশ্নপত্র ছিল। এটা দেখে প্রিন্সিপাল রকি এবং বরুণ দুজনকেই কলেজ থেকে বহিষ্কার করে। এই ঘটনার ফলে রকি এবং প্রিয়ার ব্রেকআপও হয়ে যায়। পড়াশোনা বন্ধ হওয়ার পর রামকৃষ্ণ রকিকে গ্যারেজে কাজ করতে পাঠায়। কাজ করতে করতে রকি দক্ষ হয়ে ওঠে। আয়ের পরিমাণ বাড়ানোর জন্য রকি গাড়ি মেরামতের পাশাপাশি একটি ড্রাইভিং স্কুলও খুলে ফেলে। রামকৃষ্ণ তার ছেলের পরিশ্রম দেখে খুব খুশি হয়, কিন্তু তারপর তাদের সামনে আরেকটি বড় সমস্যা দেখা দেয়। কিছু বিল্ডাররা গ্যারেজে জমি কিনতে চায়, কিন্তু রামকৃষ্ণ কোনো অবস্থাতেই জমি বিক্রি করতে রাজি হয় না। তখন সেই বিল্ডাররা এলাকার ব্রোকার রেড্ডির কাছে যায়। রেড্ডি 25 লাখ টাকার চুক্তিতে জমি খালি করানোর দায়িত্ব নেয়। রেড্ডির লোকজন বারবার গ্যারেজে এসে রামকৃষ্ণকে হুমকি দিতে থাকে। এদিকে রকি সেই হুমকিতে বিরক্ত হয়ে একদিন রেড্ডির লোকজনকে প্রচণ্ডভাবে মারধর করে এবং তাদের তাড়িয়ে দেয়। এরপর রকি রেড্ডির বাড়িতে গিয়ে তাদের হুমকি দেয় যে আজ থেকে আমার গ্যারেজের দিকে চোখ তুলে তাকাবি না। এরপর আমরা প্রেজেন্ট টাইমে মায়াকে দেখি। এই গল্প শোনার পর মায়া রকিকে জিজ্ঞাসা করে,
প্রিয়ার কি হলো? তুমি কি কলেজের পর প্রিয়ার সাথে আর কখনো দেখা করেছো? তখন রকি আবার প্রিয়া ও তার গল্প শুরু করে। আসলে প্রিয়ার বাবার মৃত্যুর পর প্রিয়া তার পরিবারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার এক বন্ধুর সাহায্যে চাকরির জন্য এক বিল্ডারের কাছে যায়। বিল্ডার তাকে চাকরিতে নিয়োগ দেয়, কিন্তু দুজনেই একই এলাকায় থাকতো। তাই বিল্ডার প্রিয়াকে বলে, আগামী সপ্তাহ থেকে তুমি আমার গাড়ি চালাবে এবং আমরা একসঙ্গে অফিসে যাব। ভয়ে প্রিয়া তাকে বলতে পারে না যে সে গাড়ি চালাতে জানে না। তাই সে ড্রাইভিং শেখার সিদ্ধান্ত নেয়। বাসে করে বাড়ি ফেরার সময় প্রিয়া ড্রাইভিং স্কুলের একটি পোস্টার দেখে। সে তৎক্ষণাৎ সেই ঠিকানায় যায় এবং দেখে যে সে ড্রাইভিং স্কুলের শিক্ষক আর কেউ নয়, রকি। প্রিয়া তখনও রকির উপর রাগ করেছিল এবং ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রকি তার সঙ্গে কথা বলে এবং তাকে রাজি করিয়ে ড্রাইভিং শেখানো শুরু করে। কয়েকদিন সব ঠিকঠাক চলছিল। দুজনেই আবার একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। কিন্তু একদিন সন্ধ্যায় প্রিয়া ড্রাইভিং শিখতে আসে না। তখন রকি প্রিয়ার বাড়িতে যায়। প্রিয়ার বোন তাকে জানায় যে অফিসে একটা মিটিং আছে, তাই প্রিয়া দেরি করে ফিরবে। সেই কথোপকথনের সময় প্রিয়ার বোন রকিকে গত 6 মাসে প্রিয়ার জীবনে কি কি ঘটেছে সবকিছু বলে। আসলে 6 মাস আগে প্রিয়ার বাবা মারা যান। তার মৃত্যুর পর পরিবারের পরিস্থিতি দিনে দিনে খারাপ হতে থাকে। বরুণও কোনো কাজ করছিল না। শেষমেশ প্রিয়া পরিবারটির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সে একাধিক জায়গায় চাকরি করা শুরু করে। কিন্তু একদিন সকালে যখন প্রিয়া কাজের জন্য প্রস্তুত হচ্ছিল, সে দেখে তার আলমারি থেকে সব গয়না গায়েব। প্রিয়া বুঝতে পারে বরুণই গয়না চুরি করেছে। জিজ্ঞাসা করলে বরুণ বলে, আমি 1 সপ্তাহের মধ্যে সব গয়না ফিরিয়ে দেব। রাগে প্রিয়া বরুণকে মারতে যায়, কিন্তু বরুণ মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় প্রিয়া বাড়ি ফিরে আসে। মায়ের কথায় সে বরুণকে তার ঘরে খাবার দিতে যায়, কিন্তু কিছুক্ষণ পর বরুণ নিজেকে দড়িতে ঝুলিয়ে আত্মহত্যা করে। সেই দিন থেকে সে নিজেকে দোষী মনে করে এবং সেই কারণেই প্রায়ই চুপচাপ থাকে। এই দৃশ্যটি আমরা ছবির শুরুর দিকে দেখেছিলাম। যাই হোক, প্রিয়ার বোনের কাছ থেকে তার বন্ধু বরুণের মৃত্যুর কথা শুনে রকির চোখে পানি চলে আসে। রকি নীরবে সেখান থেকে চলে যায়। পরের দিন প্রিয়া আবার ড্রাইভিং ক্লাসে আসে। পরবর্তী কয়েকদিন ধরে ড্রাইভিং শেখার সময় রকি ও প্রিয়া আরও কাছাকাছি আসে। একসময় রকি প্রিয়াকে প্রপোজ করে এবং প্রিয়া আবারও রকির প্রেম স্বীকার করে নেয়। এরপর একদিন রকি তার গ্যারেজে আসে এবং তার বাবাকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তীর্থযাত্রার টিকিট দেয়। রামকৃষ্ণ অনেকদিন ধরে তীর্থযাত্রায় যেতে চেয়েছিলেন। টিকিট দেখে তিনি অত্যন্ত খুশি হন, কিন্তু সেই আনন্দ সহ্য করতে না পেরে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। কিন্তু রকির সমস্যা এখানেই শেষ হয় না। কয়েকদিন পর রেড্ডি কিছু সরকারি অফিসারদের নিয়ে রকির গ্যারেজে আসে। সে অফিসাররা রকিকে কিছু ফেক ডকুমেন্টস দেখায়, যেখানে লেখা ছিল যে রামকৃষ্ণ এই গ্যারেজটি বিক্রি করে দিয়েছেন। রেড্ডির লোকেরা জোর করে গ্যারেজ খালি করতে শুরু করে। তখন রকি রেড্ডির সামনে হাত জোর করে মিনতি করে, কিন্তু রেড্ডি বলে, মিনতি করে কোনো লাভ নেই। আমি 25 লাখ টাকার বিনিময়ে জমি খালি করার প্রতিশ্রুতি দিয়েছি। যদি সেটা করতে না পারি তাহলে আমার সম্মান নষ্ট হবে। তখন রকি বলে, এই গ্যারেজ রক্ষা করার জন্য আমি আপনাকে 50 লাখ টাকা দেব। রেড্ডি এই চুক্তিতে সঙ্গে সঙ্গে রাজি হয় এবং রকিকে 10 দিনের সময় দেয়। রেড্ডি বলে, এই 10 দিনের মধ্যে যদি টাকা দিতে না পারো তাহলে আমি এই গ্যারেজ ভেঙে ফেলবো। প্রেজেন্ট টাইমে রকি মায়াকে জানায় যে সে ব্যাংকে কাজ করে এমন কারো সাহায্যে 50 লাখ টাকার লোন নিতে চায় এবং সেই টাকা রেড্ডিকে দিয়ে নিজের গ্যারেজ বাঁচাবে। রকির এই পুরো গল্প শোনার পর মায়া তাকে বলে, আমি তোমার সঙ্গে আছি। ঠিক তখনই রকির বন্ধুর ফোন আসে। সে জানায়, আমাদের লোন রিজেক্ট হয়ে গেছে। এটা শুনে রকি মায়াকে সেখানেই রেখে নিজের গ্যারেজে চলে যায়। কিছুক্ষণ পর রেড্ডি বুলডোজার নিয়ে গ্যারেজে আসে এবং সেটি ভাঙতে শুরু করে। রকি আবারও তার সামনে হাত জোড় করে অনুরোধ করতে থাকে। সে ইতিমধ্যে মাত্র 10 লাখ টাকা জোগাড় করতে পেরেছিল। রকি সেই টাকা রেড্ডিকে দিয়ে বলে, কয়েকদিনের মধ্যে আমি আপনার পুরো টাকা ফিরিয়ে দেব। কিন্তু রেড্ডি তার কোনো কথা শুনতে রাজি ছিল না। এই সময়ে মায়া বারবার রকিকে ফোন করছিল। অবশেষে রকি ফোন ধরলে মায়া তাকে জানায়, তোমার বাবা রামকৃষ্ণর নামে 2 কোটি টাকার ইন্স্যুরেন্স রয়েছে। এটা শুনে রকি আনন্দে পাগল হয়ে যায়। সে তৎক্ষণাৎ রেড্ডির কাছে গিয়ে ফোনের স্পিকার অন করে এবং মায়াকে আবার তার কথা বলতে বলে। মায়া আবারও জানায়, তোমার বাবার নামে 2 কোটি টাকার ইন্স্যুরেন্স আছে। এরপর রকি ফোন কেটে দিয়ে রেড্ডিকে বলে, ইন্স্যুরেন্স ক্লেম করে আমি পুরো টাকা ফেরত দেব। আপাতত আপনি এই 10 লাখ টাকা রাখুন। রেড্ডি রাজি হয়ে 10 লাখ টাকা নিয়ে সেখান থেকে চলে যায়।
কিছুক্ষণ পর মায়া গ্যারেজে আসে। তাকে দেখে রকি খুশি হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই মায়া তার আনন্দে পানি ঢেলে দেয়। মায়া তাকে বলে, তোমার বাবার নামে 2 কোটি টাকার ইন্স্যুরেন্স রয়েছে ঠিকই, কিন্তু নমিনিতে রাকেশের জায়গায় রাজেশ লেখা রয়েছে, অর্থাৎ নামের ভুল রয়েছে। ক্লেম করার আগে এটা ঠিক করতে হবে, যা করতে অনেক সময় লাগবে। এটা শুনে রকি দুশ্চিন্তায় পড়ে যায়। তবে মায়া তাকে সান্ত্বনা দিয়ে বলে, যদি দ্রুত টাকা দরকার হয় তবে একটি উপায় আছে। সে তার অফিসে তার বন্ধু বিবেককে ডাকে এবং ডকুমেন্ট দেখিয়ে পুরো সমস্যাটি ব্যাখ্যা করে। মায়া অনুরোধ করে নমিনির নাম পরিবর্তন করার জন্য, কিন্তু বিবেক বলে, কেউ মারা যাওয়ার পর নমিনির নাম পরিবর্তন করা অপরাধ এবং এর জন্য আমাদের জেলে যেতে হতে পারে। বিবেক প্রথমে এটি করতে অস্বীকার করে। তখন মায়া তাকে হুমকি দিয়ে বলে, যদি তুমি এটি না করো তবে আমি অফিসে সবাইকে বলে দেব যে 1 বছর আগেও তুমি একইভাবে একজন ক্লায়েন্টের নমিনির নাম পরিবর্তন করেছিলে। এক প্রকার ব্ল্যাকমেইলের মাধ্যমে মায়া বিবেককে রাজি করায়। শেষমেশ বিবেক রাজি হয়। তবে রকির বাবার মৃত্যুর 25 দিন পেরিয়ে গিয়েছিল। বিবেক বলে, যদি আমরা 1 মাসের পরে ইন্স্যুরেন্স ক্লেম করি তবে এটি সিনিয়র অফিসারদের কাছে চলে যাবে। আমাদের দ্রুত কাজ করতে হবে। নাম পরিবর্তনের জন্য বিবেক রকির কাছে 5 লাখ টাকা চায়। রকি টাকাটা দিতে রাজি হয় এবং সন্ধ্যা পর্যন্ত 5 লাখ টাকার ব্যবস্থা করে বিবেককে দিয়ে দেয়। পরদিন রকি তার গ্যারেজে ছিল। তখন মায়া আসে। মায়া রকিকে ডকুমেন্টস দেখায় এবং বলে, নমিনির নাম পরিবর্তন হয়ে গেছে, এখন তুমি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারো। এটা শুনে রকি খুব খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। মায়ার ফোনে বিবেকের কল আসে। ফোন ধরার সঙ্গে সঙ্গেই মায়া হতবাক হয়ে যায়। বিবেক ডাকার পর মায়া এবং রকি একটি বন্ধ কারখানায় যায়। সেখানে তারা দেখতে পায় ইন্সপেক্টর ক্রান্তি বিবেককে গ্রেফতার করেছে এবং তাকে মারধর করছে। বিবেক মায়াকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে কেউ মারা যাওয়ার পর নমিনির নাম পরিবর্তন করা অপরাধ। এখন দেখো আমরা ধরা পড়ে গেছি। মায়া ইন্সপেক্টর ক্রান্তির কাছে অনুরোধ করে যে তারা কিছু ভুল করেনি, কিন্তু ক্রান্তি বলে, কাউকে মারা যাওয়ার পর নমিনির নাম পরিবর্তন করা আইনত অপরাধ এবং এর জন্য তোমাদের 7 বছরের জেল হবে। কিন্তু এতক্ষণে মায়া বুঝে গিয়েছিল যে ক্রান্তিও আসলে সৎ নয়। সে ক্রান্তিকে বলে, যদি তুমি সত্যি সৎ হতে তাহলে আমাদের পুলিশ স্টেশনে নিয়ে যেতে, এখানে এই বন্ধ ফ্যাক্টরিতে নয়। এরপর মায়া জিজ্ঞাসা করে, তোমার কত টাকা চাই? ক্রান্তি বলে, আমাকে 20% অর্থাৎ 40 লাখ টাকা দিতে হবে। সে আরো বলে, টাকা জোগাড় করার জন্য আমি তোমাদের 7 দিন সময় দিচ্ছি। মায়া ক্রান্তিকে তার লোন অ্যাকাউন্টের ব্যালেন্স দেখিয়ে বলে, আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা আছে, যা আমি চাইলে 1 সপ্তাহের মধ্যে তুলতে পারবো। এটা দেখে রকি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সে মায়াকে বলে, ম্যাডাম, আপনি আমার জন্য ইতিমধ্যেই অনেক কিছু করেছেন, এবার আপনাকে আর কষ্ট করতে হবে না। আমি 1 সপ্তাহের মধ্যে পুরো টাকার ব্যবস্থা করব। এরপর রকি সেখান থেকে চলে যায়। তবে রকি চলে যাওয়ার পর ক্রান্তি মায়াকে বলে, তোমার অভিনয়ের জন্য তোমাকে তো একটা অস্কার পাওয়া উচিত। এখানেই জানা যায় মায়া আসলে কোনো ইন্স্যুরেন্স এজেন্ট নয়, সে একজন প্রতারক। ক্রান্তি ও বিবেক মায়ার সঙ্গী এবং তারা মিলে এই প্রতারণার ফাঁদ তৈরি করেছে। 3 জন মিলে ভুয়া ইন্স্যুরেন্স এজেন্ট সেজে মানুষকে ঠকিয়ে টাকা হাতিয়ে নেয়। কয়েকদিন আগেই মায়া জানতে পেরেছিল যে রকির বাবা মারা গেছেন। এরপর থেকেই তারা মিলে রকির উপর নজর রাখতে শুরু করে। ভুয়া ইন্স্যুরেন্স পেপারস বানিয়ে রকিকে 2 কোটির মিথ্যা স্বপ্ন দেখিয়ে প্রতারণা করতে থাকে। এদিকে রকি টাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেও বুঝতে পারছিল না কিভাবে এত বড় অঙ্কের টাকা জোগাড় করবে। পরের দিন থেকে মায়া কখনো গ্যারেজে গিয়ে রকির কাছে জানতে চায় টাকার ব্যবস্থা হয়েছে কিনা। আবার কখনো ক্রান্তি গ্যারেজে এসে রকিকে হুমকি দিয়ে বলে, যদি টাকার ব্যবস্থা না করো তাহলে 7 বছরের জেল যাওয়ার জন্য তৈরি থাকো। এর মধ্যে একদিন রকি প্রিয়ার সঙ্গে গ্যারেজে আসে। গ্যারেজে দাঁড়ানো একজন মানুষকে দেখে রকি হতবাক হয়ে যায়। সেই ব্যক্তি আর কেউ নয়, রকির বাবা রামকৃষ্ণ। আসলে রকি তার বাবা শ্রদ্ধাঞ্জলি জানাতে একটি বিজ্ঞাপন পত্রিকায় ছাপিয়েছিল। সেই বিজ্ঞাপন দেখে রামকৃষ্ণ তার কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তীর্থযাত্রা ছেড়ে গ্যারেজে ফিরে আসে। রামকৃষ্ণ রকিকে চড় মেরে জিজ্ঞাসা করে, তুই কেন এমন করলি? আমি বেঁচে থাকতে আমার মৃত্যুর নাটক করলি কেন? তখন রকি তার বাবাকে পুরো সত্য ঘটনা বলতে শুরু করে। আসলে প্রিয়াকে ড্রাইভিং শেখানোর সময় একদিন রকি প্রিয়ার কিছু ফাইল খুঁজে পায়। ফাইলগুলো পড়ার পর রকি বুঝতে পারে কেন বরুণ আত্মহত্যা করেছিল। কয়েকদিন আগে প্রিয়া তার ভাই বরুণের কম্পিউটার চেক করছিল। তখন সে বরুণের সব ইমেল ও চ্যাট পড়ে। এরপর সে বরুণের এক বন্ধুর সঙ্গে দেখা করে এবং জানতে চায় আমার ভাই কেন আত্মহত্যা করলো। তখন তার বন্ধু বলে, তোমার বাবার মৃত্যুর কয়েকদিন পর বরুণ একটি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কল পায়। ফোন কলে বলা হয়, তোমার বাবার নামে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স আছে। এই ফোন করা মানুষগুলো আর কেউ নয়,
মায়া ও তার সঙ্গীরা। বরুণ ও তার পরিবারের তখন টাকার খুব প্রয়োজন ছিল। বরুণ টাকার লোভে পড়ে যায়। এরপর মায়া তার সঙ্গীদের নিয়ে বরুণের সঙ্গে একই ধরনের প্রতারণা করে, যেটি বর্তমানে তারা রকির সঙ্গে করছে। বরুণ টাকা পাওয়ার জন্য তার বাড়ির গয়না, টাকা এবং যা কিছু ছিল সবকিছু চুরি করে মায়া ও তার সঙ্গীদের হাতে তুলে দেয়। এরপর তারা টাকা নিয়ে উধাও হয়ে যায়। বরুণ সেই টাকার অপেক্ষায় থাকে এবং তাদের ফোন করতে থাকে, কিন্তু কোনো উত্তর না পেয়ে বরুণ আত্মহত্যা করে। প্রিয়া তার ভাইয়ের মৃত্যুর আসল কারণ জানতে পারে। সে বারবার থানায় যায়, অভিযোগ দায়ের করে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। শেষমেশ রকি প্রিয়ার সঙ্গে থানায় যায়, কিন্তু ইন্সপেক্টর বলে প্রতিদিন থানায় হাজার হাজার অভিযোগ আসে, স্ক্যামারদের খুঁজে বের করা সহজ নয়, উপরন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণও পাওয়া যায় না, আর তাই তারা সহজেই ছাড়া পেয়ে যায়। এরপর রকি স্ক্যামারদের ধরার জন্য একটি প্ল্যান করে। সে বুঝতে পারে যে স্ক্যামাররা শুধুমাত্র সেই পরিবারগুলোকে টার্গেট করছে যাদের বাড়িতে কোনো প্রবীণ সদস্যদের মৃত্যু হয়েছে। স্ক্যামারদের ফাঁদে ফেলতে রকি তার বাবাকে তীর্থযাত্রার টিকিট কেটে দেয় এবং তাকে যাত্রায় পাঠিয়ে দেয়। তারপর তার বাবার মৃত্যুর মিথ্যা খবর পত্রিকায় প্রকাশ করে। এরপর রকি রেড্ডির বাড়িতে যায়। রেড্ডি আর কেউ নয়, রয়্যাল সীমার একটি ছেলে, যার জন্মের পর রকির দাদা তাকে দেখে পণ্ডিতের সন্তান বলে ডাক দিয়েছিলেন। আসলে দাদু রেড্ডি যখন নিজেকে বাঁচানোর জন্য হায়দ্রাবাদ চলে আসেন, তখন রেড্ডির বাবাও তার পিছু নিয়ে হায়দ্রাবাদ চলে আসে। ওই দিন যখন রকি রেড্ডিকে হুমকি দিতে তার বাড়িতে যায়, তখন রেড্ডি রকিকে দেখেই চিনে ফেলে। সে বলে, আমাদের পরিবার তোমার দাদুর প্রতি কৃতজ্ঞ। তোমার দাদুকে মারার জন্য আমার বাবা এখানে চলে এসেছিল। তারপর থেকেই আমরা উন্নতি করতে শুরু করি এবং দেখো আজ আমরা অনেক পাওয়ারফুল। সেদিন রেড্ডির সঙ্গে দেখা করে রকি তাকে পুরো পরিকল্পনা জানায়। রকির কথা মতোই রেড্ডি গ্যারেজ ভাঙার হুমকি দিতে থাকে, যাতে স্ক্যামাররা বিশ্বাস করে যে রকির বাবার মৃত্যুর পর সত্যি তার টাকার খুব প্রয়োজন। অবশেষে স্ক্যামাররা রকির ফাঁদে পড়ে যায়। মায়া ড্রাইভিং শেখার উসিলায় রকির কাছে আসে এবং সে তার খেলা শুরু করে দেয়, কিন্তু তারা জানতো না যে রকি সবকিছু জানে এবং নিজেই তাদের সঙ্গে গেম খেলছে। এদিকে প্রেজেন্ট টাইমে সবকিছু শুনে রামকৃষ্ণ তার ছেলের উপর গর্বিত হন এবং রকিকে সাহায্য করার জন্য প্রস্তুত হন। পরদিন রকি 40 লাখ টাকার নকল নোট নিয়ে একটি ব্যাগে ভরে ক্যাফেতে চলে যায়। কিছু সময় পর মায়া এবং বিবেক সেখানে পৌঁছায়। তারপর ক্রান্তিও আসে। মায়া এবং বিবেক এখনো তাদের নাটক চালাচ্ছিল। ক্রান্তিও টাকা নেওয়ার পর রকিকে সতর্ক করে দিয়ে বলে যে এরকম ক্রাইম যেন সে আর না করে, কিন্তু তখনই গড়বড় হয়ে যায়। আসলে রামকৃষ্ণ অনেক আগে একটি ট্রাভেল এজেন্টকে তীর্থযাত্রার জন্য টাকা দিয়েছিলেন, কিন্তু সেই এজেন্ট সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। আজ রামকৃষ্ণ তাকে মার্কেটে দেখতে পায় এবং তাকে ধরতে সক্ষম হয়, কিন্তু ট্রাভেল এজেন্ট পালিয়ে যাওয়ার সময় সবাই একই ক্যাফের সামনে পৌঁছে যায়, যেখানে রকি মায়া এবং তার পার্টনারদের সঙ্গে চুক্তি করছিল। রামকৃষ্ণকে দেখে মায়া বুঝে যায় যে তারা ধরা পড়ে গেছে এবং সে রকির চোখে স্প্রে করে পালিয়ে যায়। তবে রকি পুলিশের সঙ্গে মিলে তাদের পিছু নেয় এবং অবশেষে মায়া এবং তার পার্টনারদেরকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। পুলিশের কাছে তাদের বিরুদ্ধে প্রমাণও ছিল। পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠায় এবং আদালত তাদের 10 বছরের শাস্তি দেয়। তারা যার যার সাথে স্ক্যাম করেছিল তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। জেলে নিয়ে যাওয়ার আগে রকি প্রিয়ার সঙ্গে মায়ার সাথে আবার একবার দেখা করে এবং জানতে পারে মায়ার আসল নাম অপ্সরা। রকি মায়াকে উপহাস করে বলে পরের বার হেলথ ইন্স্যুরেন্স করানোর সময় স্পেলিং ঠিক করে লিখবে, এবং এভাবেই সিনেমাটি শেষ হয়। তবে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের মধ্যে কেউ কি কখনো এরকম স্ক্যামারদের কল পেয়েছেন, তখন আপনি কি করেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।